আচ্ছা কমলদা, ধরো ঋত্বিক ঘটকের বেশ অনেকগুলি ছবি তো অনেক মানুষই দেখেছে এবং আশা করবো এই ছবিটা রিলিজ হওয়ার পর আরও অনেক বেশি করে মানুষ দেখবে। তো ধরো এরপরে তুমি ওনার কোনো একটা ছবিকে রিমেক করতে চাইলে, তবে সেই ছবিটি কোনটি হতে পারে? এখানে একটা বিষয় আছে যে ওনার অনেকগুলো পছন্দের সাবজেক্ট ছিল, অনেকগুলো স্ক্রিপ্ট উনি লিখেছিলেন যেগুলো পরবর্তীকালে করে যেতে পারেননি। সেরকম সাবজেক্ট, ওনার যেটা পছন্দের সাবজেক্ট সেরকম কিছু সাবজেক্ট আমার নিজেরও পছন্দ হয়। যেরকম ধরুন প্রেমেন্দ্র মিত্রর সংসার সীমান্তে পরবর্তীকালে তরুণ মজুমদার ছবিটা বানিয়েছিলেন, গল্পটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল যখন পড়েছিলাম। আরও একটা ছবি যেরকম অনেক পরবর্তীকালে উনি সেটা স্ক্রিপ্ট লিখেছিলেন, গল্পটা আমাকে ভীষণ আকর্ষণ করে, সেটা হচ্ছে কত অজানারে। ঋত্বিকবাবু যখনই ছবি বানিয়েছেন তখনই ওনার সেই সময়ের সমাজের ওপর ছবি বানিয়েছেন, তার পারিপার্শ্বিকের ওপর নিয়ে তিনি ছবিগুলো বানিয়ে গেছেন। তো আজকের যুগে যদি নীলকণ্ঠ বাগচি বা ঋত্বিকবাবু ফিরে আসতেন তাহলে তিনি কোন ইস্যুর ওপর ছবি করতেন বলে আপনার মনে হয়? ঋত্বিকবাবু ছবির ইস্যু যেগুলো ছিল সেগুলো তো সবই মানুষের কথা ভেবে, আর মানুষ যখন বিপদে পড়েছেন তখন তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আজকে প্রায় 50-60 বছর কেটে গেছে ওই সময়টার, কিন্তু তারপরেও আমাদের দেশেই বিভিন্ন জায়গা এখনও দুর্ভিক্ষ পীড়িত। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গেও এরকম অঞ্চল আছে যেখানে মানুষ খেতে পাচ্ছেন না। তো সেটা ওনার ছবির একটা সাবজেক্ট হয়ে উঠতে পারত। মদের কোনো বাসা নাই, মদের কোনো দেশ নাই। মানুষ সারা জীবনে একটি ছবি বানায় বা একটি মেসেজ দিতে চায়, খালি স্থান কাল পাত্র এটি চেঞ্জ হয়। ঋত্বিকবাবুও যে 8টি ছবি মানে পূর্ণ ছবি বানিয়ে গেছেন, তার মধ্যে হয়তো উনি একটাই মেসেজ দিতে চেয়েছিলেন লোককে আর কি, মানুষকে। তো তোমার যে 3টে ছবি এখনও পর্যন্ত, একটি হলো উড়ো চিঠি, তারপরে চাঁদের পাহাড় এবং মেঘে ঢাকা তারা, এই 3টে ছবি কিন্তু 3টে আলাদা জনারের ছবি আর কি, মানে অন্তত উপর থেকে দেখে তাই মনে হয়। তো এই 3টে ছবির মধ্যে কি কোনো যোগসূত্র আছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি একটা যোগসূত্র আছে। উড়ো চিঠিতেও যেটা আমি চেষ্টা করেছিলাম, সফল হয়েছে কি হয়নি পরের ব্যাপার, বা মেঘে ঢাকা তারাতেও যেটা চেষ্টা করেছি সফল হয়েছে কি হয়নি সেটা পরের ব্যাপার, বা চাঁদের পাহাড় যে কারণে শুটিং করা, পুরোটাই হচ্ছে যে অন্তত একটা মানে কোনোভাবে একটা সাংস্কৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং অ্যান্টি পিপল একটা মানে কনজিউমারিস্ট মার্কেট, সেই মার্কেট ইকোনমির মধ্যে বাঁচছি, সেটা থেকে বেরিয়ে আসার বিভিন্ন প্রচেষ্টা বিভিন্নভাবে। এরপর আমরা কথা বলবো শুভাশিস দার সঙ্গে। শুভাশিস দা এই ছবিতে নাট্যকার বিজন ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তোমার চরিত্রটি ঠিক কীরকম? চরিত্রটা এক প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য, তার চরিত্র। ছবিতে চরিত্রটার নাম বিক্রম। বাস্তবে বিজন ভট্টাচার্য ছিলেন ঋত্বিক ঘটকের মেন্টর। ছবিতে ঋত্বিক ঘটক নীলকণ্ঠর সুখ দুঃখ বিপদ আপদ, তাকে ঠিক পথে চালিত করা, সমস্ত কিছুর পেছনে এই বিক্রমদা। আয় বাবা, আজ গোটা রাত রিহার্সাল আছে। ঋত্বিকবাবুও বিজন ভট্টাচার্যকে গুরু বলে ডাকতেন আর কি, অনেক সময় উনি ওনাকে গুরু বলেই মানে ডেকেছিলেন যখন উনি মানে ওনারা যখন একসঙ্গে কাজ করতেন। আচ্ছা, আপনি কি করে বিজন ভট্টাচার্যকে আইডিয়ালাইজ করেন? বিজন ভট্টাচার্যকে করতে গিয়ে যে সাহায্যটা বেশি করে নিয়েছে, 1 নম্বর হচ্ছে তার সম্পর্কে একটু পড়াশোনা করতে হয়েছে এবং সে ব্যাপারে কমলেশ্বর যথেষ্ট সাহায্য করেছে। কমলেশ্বর আমায় কিছু লেখা বিজন ভট্টাচার্য সম্পর্কে কিছু বই আমাকে দিয়েছিল, সেগুলো পড়েছি। নবান্ন নাটকটা পড়া, বিজন ভট্টাচার্যের লেখা। খুব বেশি নাটক ওনার পড়া আমার নেই, কিন্তু নবান্নটা এত বেশি জনপ্রিয়, আমার সেটা পড়া রয়েছে, আমি জানতাম।
এবং তার থেকেও এই বিভিন্ন লেখাগুলো পড়ে বিজন ভট্টাচার্য সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছিল আমার। আমি সিনেমার প্রেমে পড়িনি বিক্রম দা, ওটাকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে দেখছি। বিজন ভট্টাচার্য ছিলেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। ওই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে সুভাষিসদা, আপনার কি মনে হয় যে উনি কী ধরনের অ্যাক্টিং করতেন? দেখো, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন অর্থাৎ আইপিটিএ তখনকার দিনের একটা নাম, গ্রুপ থিয়েটারে গোড়াপত্তন বলা চলে সেই সময়। এবং সেই সময় ওনার পাশে কারা রয়েছেন? সৌম্য মিত্র, মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, তার ঠিক আগে শিশির কুমার ভাদুড়ী। এই মানুষগুলোর থিয়েটারের সংস্পর্শ, থিয়েটারের যোগাযোগ থেকে বিজন ভট্টাচার্য নিজেকে বের করছেন আর এক রকমভাবে। এবং বিজন ভট্টাচার্যের সময়টা দেশভাগের সময়, যার জন্য ওনার নাটকে বারবার করে দেশভাগের কথা এসছে। মোদের কোনো দিশা নাই, মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই, মোদের কোনো দেশ নাই।